আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মঞ্চিত নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। সুপ্রিম কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল, মৃত্যুদণ্ডের মামলা, হত্যার মামলা, সে সমস্ত মামলা স্থগিত হতে যাচ্ছে। বিএনপির তরফে বিএনপির যে আইনজীবী, তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন। মামলার সমস্ত দস্তাবেজ দেখে তার মনে হয়েছে এই মামলার সমস্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এবং করেছেন তাজুল ইসলাম। এখন শেখ হাসিনা এই দেশে চলে এসেছিলেন 5 আগস্ট 2024। মামলা দায়ের করা হয়েছে 7 আগস্ট। তিনি দাঁড়িয়ে থেকে হত্যার নির্দেশ দিয়েছেন, তিনি দাঁড়িয়ে থেকে অশান্তির নির্দেশ দিয়েছেন, তিনি দেশকে অস্থির করার নির্দেশ দিয়েছেন, এমনও মামলা দস্তাবেজে রয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে যেন তেন প্রকারেণ কাঠগড়ায় তুলে তাকে ফাঁসিতে ঝোলানোর একটা বদ উদ্দেশ্য এই মামলার মধ্যে ফুটে উঠেছে। এখন এই মামলার কাগজপত্র যখন পরীক্ষা টরীক্ষা করা হয়, তখন সেখানে এই সমস্ত ভুল ত্রুটিগুলো একে একে ধরা পড়ে। এই যে আমিনুল ইসলাম, যিনি বিএনপির আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিএনপির দীর্ঘদিনের আইনজীবী, তিনি খালেদা জিয়ার হয়েও আইনি লড়াই করেছেন। এখন এই যে মামলা টামলাগুলো এখন যেগুলো চলছে, সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের দুটো বক্তব্য ছিল। এক হচ্ছে যে প্রথম সেটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করতে হবে, তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। 2 হচ্ছে তাকে রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা সুবিধাজনক অনুষ্ঠান তৈরি করে দেওয়া। এখন পল কাপুর আপনাদের দেশে গিয়েছেন, তার আগে তিনি ভারতবর্ষে ছিলেন। পল কাপুরের সঙ্গে ভারতবর্ষের উচ্চ নেতা কারোর সঙ্গে কথা হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রির একজন ডেপুটি সেক্রেটারির সঙ্গে তার কথা হয়েছে। মানে ভারতবর্ষ আমেরিকাকে আর অত হাতে গুনছে না, যে এসছে একেবারে জয়শঙ্কর পাশাপাশি সঙ্গে সঙ্গে বসে বললেন, একেবারে হাতে হাত মিলিয়ে বসছেন না। বিক্রম মিশ্রিও বসছেন না। ডেপুটি সেক্রেটারি, তার সঙ্গে আলোচনা হয়, তাকে দিয়ে সমস্ত বলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো একটি বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্পের পক্ষ থেকে, যে পৃথিবী এখন অশান্ত, এই অশান্ত পৃথিবীতে ভারতবর্ষ যেন দক্ষিণ এশিয়াকে শান্ত রাখে, এবং ভারতবর্ষ কোনো প্রকারেই যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। কারণ আমেরিকা খুব ভালো করে জানে যে দুটো যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছে, একটা হচ্ছে পাকিস্তান যুদ্ধ, একটা হচ্ছে ইরান যুদ্ধ, যে চাইনিজ যে সমস্ত ডিফেন্স আছে এবং আমেরিকান যে সমস্ত ডিফেন্স এনি সিস্টেম আছে, মিসাইল ফিসাইল আছে, সেগুলো কিন্তু কাজের কাজ নয়। আমেরিকা বা চায়নার তো ব্যান্ড বেজে গেছে, চায়না আর কোথাও কিছু বিক্রি করতে পারবে না। দুটো দেশে তার ব্যান্ড বেজে গেছে একবার, একটা হচ্ছে ইরান আর হচ্ছে পাকিস্তান। ইরানের ব্যান্ড বাজিয়েছে হচ্ছে নেতানিয়াহু, আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছে ভারত। ফলে চায়নার আর ইকুইপমেন্ট মানে অস্ত্র আর বিক্রি টিক্রি হবে না, চায়নার মাথায় হাত, এবারে আর কেউ কিনবে না। এখন এই ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছিল না, ভারত 40% তার যা ক্যাপাসিটি আছে, অস্ত্রের ভান্ডারের যে ক্যাপাসিটি, তার মাত্র 40% ব্যবহার করেছিল। আর ইসরায়েল ফুল ফ্লেজেডলি চালাচ্ছে, তার সর্বশক্তি দিয়ে ইরান মারছে। ইরানের যা সর্বশক্তি আছে, সেই সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মারছে, মানে মধ্যপ্রাচ্যকে মারছে। তাহলে ভারত যদি 40% শক্তি যদি দেখায়,
60% শক্তি যদি লুকিয়ে রাখে, তাহলে সেই 60%টা কত মারাত্মক হতে পারে সেটা কিন্তু আর কেউ না হোক মালিক কিন্তু বুঝতে পারছেন। ফলে মালিক এখন তলায় তলায় এখন ভারতবর্ষের সঙ্গে একটা নেগোসিয়েশনের রাস্তা তৈরি হচ্ছেন। এই যে এতদিন ধরে বলা হচ্ছিল রাশিয়া থেকে আপনারা তেল নেবেন না, আপনারা তেল নেবেন না, 200% ট্যারিফ, 500% ট্যারিফ, এখন কিন্তু আর ট্যারিফের গল্প নেই। এখন বলছেন যে না, দুনিয়ার যা অবস্থা এখন তেলের দাম তো বাড়বে, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা তেল নেবেন। বার্তাবাহককে পল কাপুর। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি এই ঘটনা জানলাম কি করে। সবই কিন্তু আস্তে আস্তে কূটনৈতিক মহল থেকে জানা যায়। হয়তো দুদিন সময় লাগে, এই ঘটনা ঘটেছে দুদিন আগে, আমি আজকে জানতে পেরেছি, তাই আমি আপনাদের সামনে বললাম। আর শেখ হাসিনার ব্যাপারে যে কথা হয়েছে সেটা তো পরিষ্কার। এর মধ্যে তারেক রহমানের সঙ্গে এর একটা মিটিং হয়েছে, পল কাপুরের সৌজন্য সাক্ষাৎকার বলা যেতে পারে। আজকে একটা ভোজ সভা আছে। ইন্টারেস্টিংলি এই ভোজ সভায় ডেকে পাঠানো হয়েছে কাকে জানেন? আসিফ নজরুলকে। আপনাদের বিশ্বাস করতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটাই সত্যি, আপনাদের কাগজেও পরে বেরোবে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হলো কেন? আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে এই কারণে, বিএনপি নেতাদের সামনে তাকে পরিষ্কার বলে দেওয়া হবে যে সমস্ত ভারত বিরোধী কর্মকাণ্ড আপনি করে গিয়েছেন এই 18 মাসে, সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে অ্যাটাক থেকে শুরু করে আর লস্করে তৈবার 4টে সন্ত্রাসবাদী নিয়ে তার সঙ্গে ফটো সেশন করা, কোনো কিছুই বাদ রাখেননি। ভারত বিদ্বেষী, চরম ভারত বিদ্বেষী কথাবার্তা, এটা ভারত বরদাস্ত করবে না। এবং আমি আজকে বলবো না, কিন্তু খুব শিগগিরই দেখবেন আসিফ নজরুলের কপালে খুব বড় দুর্গতি নেমে আসছে, খুব বড় দুর্গতি নেমে আসছে। এখন ভারত একটা ফিলার পাঠিয়েছে তারেক রহমানকে। যদি সুসম্পর্ক থাকে ভারতের সঙ্গে, তাহলে ইউএস এর সঙ্গে যে ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা চলছে এবং চুক্তি নিয়ে যে গন্ডগোলটা চলছে, সেই গন্ডগোলটা সম্পর্কে ভারত কিন্তু মাথা গলিয়ে একটা সাম্যতা আনতে পারে এবং একটা সমঝোতায় আনতে পারে। আর তা যদি না করেন, তাহলে আপনার পাটা আপনি লেজে কাটবেন না মাথায় কাটবেন আপনি বুঝে নেবেন। তাছাড়া আপনাদের কাছে টাকাও নেই যে টাকা দিয়ে আপনারা দেশ চালাবেন। আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে ভারতের কথা, ভারত এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র ভারত। আজকে আমার কথা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ওয়েট করুন। এই শেখ হাসিনার ব্যাপারটি নিয়ে যেটা বললাম, মামলা স্থগিত হতে যাচ্ছে, এটাও বেরোবে কাগজে আপনাদের। আসিফ নজরুলের ব্যাপারটাও আপনাদের কাগজে বেরোবে, এবং ভারত যে অফারটা দিয়েছে সেটাও কাগজে বেরোবে। কোনোটাই কিন্তু আমি আগে বলে দিই, 2-4 দিন বাদে আপনাদের কাগজে বেরোয়, তখন আপনারা ভুলে যান যে আমি কি বলেছি। তো যাই হোক, এখন আপনারা যারা বহুত দিন অপেক্ষা করছিলেন যে শেখ হাসিনার মামলা কবে উঠবে, তিনি দেশে কবে ফিরবেন, সেই সম্পর্কিত ছোট তথ্য আপনাকে দিলাম। কিন্তু পল কাপুরের সঙ্গে শেখ হাসিনার কি কথা হয়েছে, আপনাদের এই বাঙ্গু মুমিনদের জন্য আমি সেগুলো আপনাদেরকে আর বলবো না। আপনাদের ওগুলো অজানাই থাক। আপনারা কিছু অজান্তে কিছু কাজকর্ম দেখুন, আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা হলেন একটি অশিক্ষিত, ওই মুমিনদের কথা বলছি, অশিক্ষিত জাতি, কুশিক্ষায় অশিক্ষা জাতি। তাদের জন্য বলে আমি আমার সময় নষ্ট করব না। যাদের দেখার তারা দেখবেন, যাদের দেখার নয় তারা দেখবেন না। এবার আপনাদের যা ইচ্ছা, গুজববাজ বলুন আর গাঁজাবাজ বলুন, যা বলুন বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কাগজের দিকে নজর রাখবেন যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট
3-4 দিনের মধ্যে আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ সামরিক হামলার মুখে ইরান যেন এক নিঃসঙ্গ শেরপা। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো অনেকটা নিরাপদ দূরত্বে থেকে যেন তামাশা দেখছে। বিমান হামলায় গুড়িয়ে যাওয়া কম্পাউন্ডের ধ্বংসস্তূপ থেকে যখন বের করা হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতার নিথর দেহ, তখন ছিল গোটা আরব বিশ্বের মুখে কুলুপ। আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইরানের ড্রোন ও মিসাইল যখন আঘাত করছে যুক্তরাষ্ট্রের সামরিক নিশানায়, ঠিক তখনই সার্বভৌমত্বের ধোঁয়া তুলছেন আরব নেতারা। সবচেয়ে বড় বিষয় হয়ে সামনে আসছে রাশিয়া চীনের ভূমিকা। টানা বিমান হামলায় ইরান তছনছ হয়ে গেলেও এই দুই মিত্র দেশ বলতে গেলে নীরব। হামলার প্রতিক্রিয়া সীমাবদ্ধ শুধু নিন্দামূলক বিবৃতির অক্ষরে। শুধু তাই নয়, আরব দেশের জ্বালানি স্থাপনায় ইরানের পাল্টা আঘাত ঠেকাতে দুতিয়ালির ভূমিকা নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ যেন সেই পুরনো প্রবাদের নতুন দৃশ্যায়ন, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। মহাসংকটের আগে যারা ছিল ইরানের সাহসের ঠিকানা, এক মুহূর্তে তারা সবাই যেন অচেনা হয়ে গেছে। রাশিয়া চীনের মতো দেশগুলো তেহরানের বিপর্যয় ঠেকানোর পরিবর্তে নিজেদের লাভ ক্ষতির হিসাব নিকাশে ব্যস্ত। আর সেই হিসাব কঠিন বাস্তবতার মুখোমুখি করছে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে। অসহায় চোখে তারা দেখছে এই বিপদে এগিয়ে আসার তেমন কেউ নেই। বিশ্ব কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে যে কিছু নেই, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরানের শাসক গোষ্ঠী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে আরব দেশগুলোর সঙ্গে ইরান সম্পর্কের ইতিহাসটি অম্লমধুর। কখনো শান্তিপূর্ণ সহাবস্থান, আবার কখনো প্রকাশ্য শত্রুতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে একমাত্র ইরাক ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরান কখনো সরাসরি সশস্ত্র সংঘাতে জড়ায়নি। আবার সাদ্দাম পরবর্তী সময় ইরাকের সঙ্গেও ধারাবাহিকভাবে সম্পর্কের উন্নতি হয়েছে। তবে আরব অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কের শীতলতা দীর্ঘদিনের। বিশেষত আঞ্চলিক প্রভাব নিয়ে রয়েছে বিশাল দ্বন্দ্ব। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে বেশিরভাগ আরব দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে, যার সরাসরি প্রভাবে কোণঠাসা হচ্ছিল ইরান। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পর আরব অঞ্চলের কোনো দেশ থেকেই শক্ত প্রতিবাদ দেখা যায়নি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলে ইরানের বন্ধুহীন হয়ে পড়ার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে। আগ্রাসনের মুখে হতবিহ্বল ইরান আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা আঘাতের কৌশল নেয়। তবে এই কৌশল হিতে বিপরীত হচ্ছে কিনা সেই প্রশ্ন আছে। বিষয়টিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ইরানকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা পদক্ষেপ আরব সরকারগুলোকে আরো বেশি ওয়াশিংটনের কাছে ঠেলে দেওয়ার ঝুঁকিও তৈরি করেছে। এর মধ্যে কয়েকটি ইউরোপীয় দেশও এসব দেশকে সামরিক সহায়তার ইঙ্গিত দিতে শুরু করেছে। দর্শক, ইরানের পরীক্ষিত মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিবৃতি দিয়ে ইরান হামলার নিন্দা জানানোর মধ্যেই থেমে আছে মস্কো। বিস্ময়করভাবে তারা আরব অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকানোর দুতিয়ালিতেও নেমে পড়েছে। ইরানে হামলা ঠেকানোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো নিয়ে পুতিন বেশি উদ্বিগ্ন। এর মধ্যে টেলিফোনে কথা বলেছেন কয়েকজন আরব নেতার সঙ্গে। তাদের আশ্বস্ত করে বলেছেন এ ধরনের হামলা বন্ধের জন্য বার্তা দিবেন তেহরানকে। বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিনের বন্ধু হলেও ইরান এখন রাশিয়ার জন্য তৈরি করেছে বহুমাত্রিক সংকট। বন্ধুত্বের চেয়ে কূটনীতির বহুমুখী মেরুকরণকে বেশি গুরুত্ব দিতে চায় রাশিয়া। সেই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আর্থিক লাভ ক্ষতির কড়া হিসাবও করতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে ইরানের বর্তমান রেজিমকে শক্ত সমর্থন দেওয়ার চেয়ে কৌশলী ভূমিকা নেওয়াই বেশি লাভজনক। আর তাই সেই পথে আপাতত হাঁটতে চায় রাশিয়া। আল জাজিরার এক নিবন্ধে দাবি করা হয়, খামেনির মৃত্যু রাশিয়ার জন্য ক্ষতির পরিবর্তে বাণিজ্যিক লাভের দরজা খুলে দিতে পারে। আর তাই একদিকে নিন্দা, আবার অন্যদিকে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত ভাগ্য বদলের সুযোগ বিশ্লেষণ করছে মস্কো। কয়েক দশক ধরে ইরানে কোটি কোটি ডলার অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। তবে তেহরানের সংকটের চরম মুহূর্ত পুতিন প্রশাসনের জন্য নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি স্থবির হয়ে পড়ায় বিশ্ব বাজারে রাশিয়ার জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে বিশ্ব বাজারে তেলের মূল্যের। বিশ্বের বড় বড় তেল শোধনাগারগুলোকে এখন রাশিয়ার তেলের উপর নির্ভর করতে হবে।
এই বাড়তি চাহিদা মাথায় রেখেই ইরান প্রশ্নে রক্ষণশীল অবস্থান নিচ্ছে মস্কো। সামরিক দিক থেকেও রাশিয়ার জন্য এই যুদ্ধ পরোক্ষ স্বস্তি নিয়ে এসেছে। ইউক্রেন রণাঙ্গন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পেট্রিয়ট মিসাইলগুলো বিভিন্ন আরব দেশে মোতায়েন করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনে। এর ফলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেকটা বিনা বাধায় ইউক্রেনে আঘাত হানতে সক্ষম হচ্ছে। ইরান যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে তত ইউক্রেনে সুবিধা পাবে রাশিয়া। আবার ইরানের দিকে পুরোপুরি ঝুঁকে যাওয়ার বিপদ সম্পর্কেও সচেতন রাশিয়া। ইরান রাশিয়ার অন্যতম প্রধান কৌশলগত অংশীদার হলেও মস্কো ইসরায়েলের সঙ্গেও বাস্তবসম্মত সম্পর্ক রাখতে চায়। বিশ্লেষকরা বলছেন, ইরানে খামেনি হত্যা রাশিয়ার সামনে আরও কিছু জটিল সংকট তৈরি করেছে। এজন্য রাশিয়ার পক্ষে সরাসরি কোনো অবস্থান নেওয়া কঠিন। আরব অঞ্চলে ইরান বিরোধী অবস্থানে থাকা দেশগুলোতেও রাশিয়ার বহুমুখী অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ আছে। ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলে এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার কোনো কারণে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর পতন ঘটলে আগামীতে যারা আসবে তারা রাশিয়া বিরোধী হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের মিত্র খামেনির মৃত্যুর চেয়েও ক্রেমলিনের সামনে এখন বড় দুশ্চিন্তা ইরানে তাদের বিপুল বিনিয়োগ। এর মধ্যে রয়েছে নর্থ সাউথ করিডোর। এর আওতায় একটি রেলপথ দক্ষিণ ককেশাস হয়ে রাশিয়া ও ইরানকে সংযুক্ত করবে। এই প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে রাশিয়া। এছাড়া দক্ষিণ ইরানে 4টি পারমাণবিক রিয়েক্টর নির্মাণে $25 বিলিয়ন চুক্তি করা হয়েছে। কোনো কারণে বর্তমান শাসন ব্যবস্থার পতন হলে এসব বিনিয়োগ হাতছাড়া হতে পারে। আর তাই শক্তভাবে ইরানের বর্তমান রেজিমকে সহায়তা দিতে অনাগ্রহী মস্কো। অন্যদিকে বর্তমান সংকটে মস্কোর পুরোপুরি নীরব থাকাও সম্ভব নয়। তাহলে মিত্র শাসক গোষ্ঠী নাখোশ হতে পারে। কোনোভাবে তারা সংকট কাটিয়ে উঠতে পারলে রাশিয়াকে আর আগের মতো আস্থায় নিতে চাইবে না। সব মিলিয়ে ইরান ইস্যুতে রক্ষণশীল ভূমিকায় থাকতে চায় রাশিয়া। এজন্য আপাতত বিবৃতির বাইরে তেমন কোনো পদক্ষেপ হয়তো দেখা যাবে না পুতিন প্রশাসনের পক্ষ থেকে। ঠিক একই কৌশল চীনের দিক থেকেও দেখা যাচ্ছে। অনেকেই ধারণা করেছিলেন বেজিং হয়তো সামরিক সহায়তার হাত বাড়িয়ে দেবে, তবে তেমন কোনো লক্ষণ 4 দিনেও দেখা যায়নি। তেহরানকে বেজিং স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে গুঞ্জন রয়েছে, তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ব্লুমবার্গের এক নিবন্ধে দাবি করা হয়েছে, বর্তমান সংকটে ইরানের পক্ষে চীনের জোরালোভাবে দাঁড়ানোর সম্ভাবনা বেশ কম। নিবন্ধে ইরানের চীনের বিনিয়োগ ও প্রভাব নিয়ে প্রচলিত ধারণার বেশিরভাগ স্রেফ মিথ বলেও দাবি করা হয়। এতে বলা হয়, চীন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। তারা ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনে নেয় এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকা বর্তমান রেজিমের জন্য আর্থিক লাইফলাইন হিসেবে কাজ করে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরান ক্ষতবিক্ষত হলেও বেইজিং বিবৃতির বাইরে তেমন কোনো সমর্থন জানায়নি। চীন ইরান সম্পর্কটি সাধারণত ধারণার তুলনায় অনেক বেশি একপেশে বলে দাবি করছে ব্লুমবার্গ। বলা হয়, ঘোষিত চুক্তির তুলনায় ইরানের চীনের বিনিয়োগ নাটকীয়ভাবে কম। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে চীনের বাণিজ্য অনেক কমেছে। 2021 সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরান সফরের সময় 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি করেন। কথা ছিল এর আওতায় ইরানে $400 বিলিয়ন পর্যন্ত চীনা বিনিয়োগ আসবে। তবে বাস্তবতা এর ধারে কাছেও নেই। 5 বছরে মাত্র $2 থেকে $3 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত হয়েছে। মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবেও এর চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছে চীন। অর্থাৎ ইরানের ক্ষেত্রে কাজের চেয়ে বেশি কথা বলা হয়েছে চীনের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে অতীতে হতাশা জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষরের 2 বছর পর 2023 সালে তখনকার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বেইজিং সফর করেন। এই সময় তিনি চীনা বিনিয়োগের ধীর গতি নিয়ে প্রকাশ্যে হতাশা জানান। চীনের সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের শেষে ইরানে তাদের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $4.5 বিলিয়ন, অথচ সংযুক্ত আরব আমিরাতে ছিল $9.5 বিলিয়ন। ইরানের চীনা মোট বিনিয়োগের বেশিরভাগই মূলত জ্বালানি ও ধাতু খাতে। অন্যদিকে সৌদি আরবে চীনের বিনিয়োগ $15.7 বিলিয়ন। এই বিনিয়োগ জ্বালানি, প্রযুক্তি, ধাতু ও বিনোদন সহ বহু খাতে বিস্তৃত। মজার বিষয় হলো, অনেকেই মনে করেন ইরানের সবচেয়ে বেশি বিনিয়োগ চীনের, তবে বাস্তবতা তা নয়। রাশিয়া চীনকে ছাড়িয়ে অনেক আগেই সেখানে বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীর জায়গা দখল করেছে। পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ইরানে চীনা কোম্পানির উপস্থিতি খুবই সীমিত। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকির কারণে বড় চীনা প্রতিষ্ঠানগুলো সাধারণত ইরানকে এড়িয়ে চলে। ফলে কল্পনায় যাই ভাবা হোক,
বাস্তবে মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে অন্য দেশের গুরুত্ব চীনের কাছে বেশি। এমনকি ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক কতটা দৃঢ় তা নিয়েও প্রশ্ন আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হুমকির মুখে 2005 সালে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল। তবে গোপন বা কৌশলগত সামরিক সহযোগিতা নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন উঠেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ইরানের চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র জ্বালানির উপাদান পাঠানোর গুঞ্জন থাকলেও দুই দেশের কেউ তা প্রকাশ্যে নিশ্চিত করেনি। এমনকি সাম্প্রতিক হামলার পর খবর ছড়ায় বেজিং ইরানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে এই খবরকে আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বন্ধুদের এমন পরিস্থিতি নিয়ে গত 27 ফেব্রুয়ারি থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো আহমেদ আবুদুহু লেখেন, কারো কারো কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে চীনের সংযম নিরপেক্ষ অবস্থান মনে হতে পারে, কিন্তু এটি জোরালো করে যে চীন আসলে একজন অনির্ভরযোগ্য অংশীদার। আহমেদ আবুদু লেখেন, এর আগে যুক্তরাষ্ট্র যখন চীনের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস মাদুরোকে বন্দী করে ভেনেজুয়েলায় তেল খাতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, তখনও চীনের নিষ্ক্রিয়তা একই বার্তা দেয়। চীন সবসময় ইরানকে সামরিকভাবে সমর্থন দেওয়া এড়িয়ে চলেছে। 2025 সালের 12 দিনের যুদ্ধের সময় বেইজিং ইরান ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছিল ঠিকই, কিন্তু তেহরানকে কোনো বস্তুগত বা সামরিক সহায়তা দেয়নি। চ্যাথাম হাউসের এই অ্যাসোসিয়েট ফেলোর মতে, চীন ইরানকে একটি দীর্ঘমেয়াদী খেলা হিসেবে দেখে, আর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের অভিযান অজান্তে চীনকে সেই খেলায় জিততে সাহায্য করতে পারে। অপরদিকে পলিটিকোর সাংবাদিক ইভা হার্ট বলেছেন, 4 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে ক্রেমলিন তথাকথিত বহু মেরু বিশ্ব গড়ার আস্ফলন দেখিয়ে আসছে, কিন্তু যখনই তাদের বন্ধু দেশগুলোর নেতারা আক্রমণের শিকার হয়েছেন, সেই চূড়ান্ত মুহূর্তেও মস্কোর প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে দুর্বল। সমর্থন ছিল কেবল প্রতীকী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানে চীনের জন্য আরও বড় কৌশলগত ক্ষেত্র তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরান কেন্দ্রিক আঞ্চলিক সংঘাতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে তাইওয়ান প্রশ্ন সহ এশিয়ার ইস্যুগুলো স্বাভাবিকভাবেই অগ্রাধিকারের তালিকায় নিচে নেমে যাবে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহে নিজেদের প্রভাবও চীন নতুন করে কাজে লাগাতে পারবে। সব মিলিয়ে ভূ রাজনৈতিক জটিল মেরুকরণ এবং বাণিজ্যিক সহ নানামুখী স্বার্থে অনেকটা একাই লড়তে হচ্ছে ইরানকে। হয়তো পেছনে অনেকের আশ্বাস প্রতিশ্রুতি ছিল, তবে ময়দানের লড়াইয়ে ইরানি শাসক গোষ্ঠী পুরোপুরি নিঃসঙ্গ। প্রশ্ন হলো, এই অসম লড়াই কতদিন টেনে নিতে পারবে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী?